শুরু হয়ে গেছে বাজার করা আমাদের কোর্সের জন্য। কোন বাজারে এসেছি আমরা? এটা রবীন্দ্রনগর বাজার। ভাইয়ের নাম দেবা। আমরা দেবা ভাইয়ের সবজি দোকানে চলে এসেছি। সব ফ্রেশ সবজি আছে এখানে। শুরু করছি আমরা। এখন আমরা রতনদের বাড়িতে চলেছি। দারুণ দারুণভাবে চারিদিকে দেখা যাচ্ছে। আর আমরা উপরের দিকে যাচ্ছি। আরে লাভলি, দারুণ সুন্দর ফুল ফুটে আছে। বরাবরই মানে প্রায়শই দাদার সঙ্গে রথিনদার ঝামেলা লাগতো পাহাড়ে গিয়ে। যখন যাই আমরা, দাদার সবসময় থাকে উদ্দেশ্য কোথা থেকে কি গাছ কালেক্ট করা যায়। দাদা একটা সঙ্গে বস্তা নিয়ে যেত। আর বিনোদার সঙ্গে সবসময় ঝগড়া লাগতো কেন সব গাছগুলো দাদা কালেক্ট করছে। তার নমুনা দেখতে পাচ্ছি আমরা। চারিদিকে সুন্দর সবুজের সমারোহ করে রেখেছে। এবার আমরা ছাদে যাচ্ছি। চারিদিকে সুন্দর। দাদার এখানে গাছ পরিচর্যা নানা রকম জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছি আমরা। দস্তুর মতো ব্যাপারটাকে চর্চা করে। আহা আহা আহা, আরে লাভলি, আরে লাভলি। কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না আমরা বুঝতে পারছি না। অদ্ভুত সুন্দর। এটা সময় নিয়ে দেখার মতো জিনিস। দাদা, এগুলো তুমি কি করছো? এগুলো কি টব? আচ্ছা, ওই টবগুলো ওইরকম ভাবে কাটা কেন? আচ্ছা, এর সাবাস, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তেরি আমি তো দেখি আমার এই খাবারটা আছে বলে এটা দেবো। এটা খাবার গাছের? এটা কি কি? বাদামের খুশি। আরে লাভলি। দাদা একটু তুমি একটু ডেসক্রাইব করো না কি কি আছে তোমার এখানে। হ্যাঁ, অর্কিড আছে, বনসাই আছে, কত রকমের গাছপালা হতে পারে সব আছে। আরে বাপ রে বাপ, ওই যে এখন গরম না। ওফ, অসাধারণ, অদ্ভুত। মানে ভালো লাগার কোনো সীমা পরিসীমা খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে দাদার। বেরিয়ে পড়েছি উইথ আওয়ার প্রেসিডেন্ট, ডিয়ারেস্ট প্রেসিডেন্ট, হ্যাঁ, দাদার বাড়ি থেকে উইথ বিনোদ দা রথ। এটা আমাদের শহরই আজকের। এটা করি আমরা পুরুলিয়া পৌঁছবো। আচ্ছা, কোন দিকে আমরা যাচ্ছি? এটা সোজা বর্ধমান, দুর্গাপুর, আচ্ছা। চারিদিকে আলুর চাষ, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আলুই আর আলু। রথিন আমাদের রতনদার কথা অনুযায়ী এলাকাবাসী আলু কিনে খায় না কেউ এখানকার। আলু তোলার পর যেসব অবশিষ্ট আলু মাঠে পড়ে থাকে সেগুলো কোড়ালেই যথেষ্ট এই এলাকাবাসীর জন্য। দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে চলেছি আমরা। এখন দুপুরবেলা, বাইরে অনেক রোদ আছে, প্রচুর রোদ ঢুকছে। তো রাউতদা একটা লোকাল জোগাড় ব্যবস্থা করেছে যাতে ভেতরটা ঠান্ডা রাখা যায়। কাঁচে কাপড় লাগিয়ে দিয়েছে, ভেতরে একটু রোদ ঢুকছে না। বাঁদিকে টেকে গেলাম। কোন রোড ধরলো? বাঁকুড়া রোড। এবার দুর্গাপুর স্টেশন থেকে বাঁদিকে টানবো আমরা। কি করে নেই বলো, ট্রাক দেখিয়েছি। এটা মুচিপাড়া। আচ্ছা, মুচিপাড়া, দুর্গাপুর মুচিপাড়া মোড় থেকে হ্যাঁ আমরা বাঁদিকে ঢুকে যাবো। আচ্ছা, দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে হ্যাঁ সোজা বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে টামনা থেকে ডান দিক নেবো, হ্যাঁ নিয়ে ওই ঝালদাগামী রোডে হ্যাঁ আর হেসলা মোড় আসবে মাঝামাঝি জায়গায়। আচ্ছা, ওইখান থেকে আমরা ঢোলপুর রাস্তা ঢুকে যাবো। আচ্ছা, মোটামুটি কতক্ষণ লাগবে এখন এখান থেকে? এখান থেকে এখনো 4.5 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, না মোটামুটি রাস্তা খালিই আছে। দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে চলেছি আমরা। ডান দিকে জল আটকানো আছে, আর বাঁ দিকটাতে আমরা দেখছি বাড়িতে নিয়ে চলে গেছি, দেখছি পুরো খালি।
এদিকে কোনো জল নেই। এটা মেল করো মানে এখানে বেশি মেলে হ্যাঁ মেল করো মেল করে রাইড এইবার আমাদের নেক্সট পাইলট নিজের গাড়িতে নিজে যেরকম হ্যাঁ হ্যাঁ নিজে হাত পাকাচ্ছেন। আজ তোমার পরীক্ষা ওরা কোনো কমেন্টস করবেন না। লাভলি লাভলি। তোকে ভালো লাগছে না? না লাগছে না। আমি কনফিডেন্স আছে, টেনশনে আছি আমি, কোনো টেনশন নেই। চলান আস্তে। একদম বাম্পারগুলো কি পার করছি গো? অসাধারণ অসাধারণ। আরে লাভলি। লোকটা দারুণ চালাচ্ছে হাইওয়েতে, একদম স্মুথ ড্রাইভ করছে, দেখে মনে হচ্ছে পাকা হাত। রথিনদা কি বলছে? রাউদার ড্রাইভ নিয়ে রথিনদা কি বলবে? সাংঘাতিক। হ্যাঁ কি মনে হচ্ছে? মানে কোনো রকম ঠিকঠাক জায়গায় পৌঁছে গেলে ভগবানের অসীম কৃপা মনে করতে হবে। ভগবানের আশীর্বাদ পাবি। ভগবান এখানে কি করবে না, যা করবো আমিই করবো। হ্যাঁ অসীম আমার অসীম কৃপা। এখানে ভগবান কিছু করতে হবে না। ভগবান কিছু করতে হবে। সেই এখানে এখন ভগবান কিছু করতে পারবে না। গণতন্ত্রের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের। মালটা খুলে নি কোন মালটা খুলে নেবে? এটা এই মোড়টার নাম কি? এই মোড়টার নাম কি? আর হেসলাম মোড়ে চলে এসেছি আমরা। বস রিল্যাক্স মুডে এখন পুরো। এই শোনো না, আগে হ্যাঁ দেখো হ্যাঁ, বস এখন রাত্রিবেলা বাইক চালাবে, অযোধ্যা টপে যাবে। রিল্যাক্স মোড ইন বস। হ্যাঁ রাত 9টা। হ্যাঁ এখন বসের ইচ্ছে হয়েছে বাইক চালিয়ে অযোধ্যা টপে উঠবে, আচ্ছা আবার নেমে আসবো। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার ঢুকে আমাদের গ্রামে ক্যাম্প সাইডে ঢুকবো। অলমোস্ট 9টা বেজে গেছে। টেসলা মোড় থেকে আমরা সামান্য একটু মিষ্টি জল চা খাওয়ার পর গণেশের মোটরসাইকেল নিয়েছি আমরা। হ্যাঁ আমরা আগের দিন চলে এসেছি। বাকিদের কালকে আসবে। গুড মর্নিং। রাউদার চামড়া হাত লাগাস না। পিয়েতে হাত দিবি। বলো তো সম্বন্ধে একটু কেন কি বলা আছে? বলো একটু। পিএ সবাই জানে, বাট ইজ পিএ ইজ এ ক্লাইম্বিং শু। হ্যাঁ এটা সবাই যারা ক্লাইম্ব করে তারা জানে যে এটা কোন কাজে ব্যবহার। তুমি সামনে চলো। কোর্স স্টার্ট হবে আমাদের। লাইন আপ করানো হচ্ছে। এখান থেকে আমাদের রো ভাগ করা হয়, তারপর ট্রেনিং স্টার্ট হয়। প্রত্যেক বছর যে রক ক্লাইম্বিং কোর্স হয়, এবছর করোনা কারণে সেটা রেগুলার বেসিসে করা সম্ভব হয়নি। আমরা প্র্যাকটিস করাচ্ছিলাম, কতকগুলো প্র্যাকটিসের সাথে এবারে ভাবা হয়েছে একটা ছোট করে কোর্স করানোর কথা। তো এটাই সেই প্রোগ্রামটা। আগামী মানে আজকের দিনটা নিয়ে 3টে দিন আমরা এখানে রক ক্লাইম্বিংয়ে নানা রকম জিনিসপত্র শিখবো, রক ক্লাইম্বিংয়ে নানান পার্ট শিখবো, বেসিক শিখবো, কিছু অ্যাডভান্সের ছেলেপিলেরা আছে তারা অ্যাডভান্স শিখবে। এইটা করার জন্য আমাদের এই ক্যাম্পটা তৈরি হয়েছে। ক্যাম্প যখন একটা তৈরি হয়, সেই ক্যাম্পের কিছু ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিনগুলো মেনে চলতে হয়। ক্যাম্প যখন একটা তৈরি হয়, সেই ক্যাম্পের একজন প্রধান থাকেন, ক্যাম্প কমান্ডেন্ট, ক্যাম্প সিসি। আমাদের এবারের ক্যাম্পের ক্যাম্প কমান্ডেন্ট আমাদের সৌভাগ্য, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী রথীন ভট্টাচার্য স্যার এবারে আসতে পেরেছেন আমাদের সঙ্গে। তো উনি আমাদের স্বাভাবিকভাবে উনি আমাদের ক্যাম্প কমান্ডেন্ট।
ওনার পারমিশন নিয়ে আমি বাকি কথা এগোই স্যার। এখন এখানে যে কাজগুলো হবে সেটা হলো রোপ ডিভিশন হবে, তোমাদের রোপ ইনস্ট্রাক্টর তারা সেগুলো বলে দেওয়া হবে, কিন্তু তার আগে অফিসিয়াল ইনঅগ্রেশন হবে। ক্লাবের এই পতাকা উঠবে, ন্যাশনাল ফ্ল্যাগ উঠবে, ন্যাশনাল ফ্ল্যাগ রোজ ভোরবেলা উঠবে আর বিকেলবেলা নেমে যাবে। ক্যাম্পের যে সমস্ত ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনগুলো আপনাদের কিছু বলে দেওয়া হবে, কিছু আপনারা কমন সেন্স ব্যবহার করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সেই ডিসিপ্লিনগুলো সবাই মেনে চলবেন, এটা আমরা এক্সপেক্ট করছি। একটা কথা জাস্ট বলে রাখি, কারোর যদি মনে হয় ফিটনেসের কারণে ক্লাইম্ব করতে পারছেন না, কোনো অসুবিধা হচ্ছে, ফিটনেস ক্যান বি অ্যাকোয়ার্ড। ফিটনেস আপনারা 6 মাসে হয়তো তৈরি করে ফেলতে পারবেন। যেটা শেখানো হচ্ছে সেটা মন দিয়ে শেখার চেষ্টা করুন, তাহলে সেটা পরবর্তীকালেও আপনাদের কাজে আসতে থাকবে। সুমিত কুমার দে ক্লাব ফ্ল্যাগটা তুলছে, অফিসিয়াল ইনঅগ্রেশন হয়ে যাচ্ছে কোর্সে। হ্যাঁ, আর তাকে সাহায্য করছে সত্তর ব্যানার্জি। লাইনটা বলি, আমাদের এই ক্লাইম্বিংয়ের ভাষায় বা অ্যাডভেঞ্চারের ভাষায় এটাকে বলা হয় রোপ। যেহেতু রোপের থ্রুতে আমরা ক্লাইম্ব করি, হ্যাঁ, রোপের থ্রুতে একে অপরের সাথে আমরা মানে কানেক্ট হই, এই জন্য এই গ্রুপ না বলে এটাকে আমরা বলবো রোপ নাম্বার 1, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে রোপ নাম্বার 2। এবার যখন জিজ্ঞেস করবো রোপ নাম্বার, তাহলে তোমরা কিন্তু ভাববে তোমাদের বলা হচ্ছে। রোপ নাম্বার 2 বললে এটা ভাববে। আর অ্যাডভান্স ওদিকে আছে, অ্যাডভান্স কোর্স করবে, তোমরা বেসিক কোর্স। এই পুরো কোর্সে বেসিক আর অ্যাডভান্স মিলিয়ে আমরা একটা কোর্স ক্লিয়ার করেছি, যার থ্রুতে তোমাদের কোনো কমপ্লেন বা কিছু বলা আমাদের বলবে, ঠিক আছে? অরিন্দম চ্যাটার্জি পেছনে দাঁড়িয়ে আছে, হাত তুলে রাখবা, দেখে নিচ্ছে। ওর থ্রুতে আমাদের কাছে তোমরা পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, থালা সবাই এনেছে নিয়ে না অনেক পানিশমেন্ট এনেছিস? গুড। আরে হোঁচট খাস না, কোনো ক্যাম্পের টেন্টের দড়িতে হোঁচট খাস না। থ্যাংক ইউ। গরম হয়ে গেছে তো? ব্রেকফাস্ট গোল টেবিল স্যার ট্রেন করছেন হাউ টু ক্লাইম্ব দ্য রক, একটু একটু করে। লাভলি, ফটাফট তো হেঁটে দৌড়ে চলে যাচ্ছে। আরে বাহ, ফটাফট, আরে আরে লাভলি। হবে হবে, কোনো টেনশন নেই। লাভলি লাভলি, শাবাশ 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 শাবাশ।
তোর কি ডান পাটা তুললে সুবিধা হবে? গান পা তুললে তো হবে না। না না, ডান পাটা ওখানে। ক্লাইম্বিং অনেকের কাছে খুব টাফ মনে হয়, অনেকের কাছে ইজি মনে হয়। তো নেক্সট আমাদের আসছেন রথিন স্যার, ক্লাইম্ব করবেন। এটা নামবো। এটা নামবো না, ক্লাইম করা। ক্লাইম করা। আরাম থেকে রিল্যাক্স ওয়েতে, ছোট ছোট ক্লাইম হবে। রিল্যাক্স, শাবাশ, রিল্যাক্স। জলদি বসো। লাভলি, ফাটাফাটি। দাদা দাদা রিটায়ারমেন্ট ক বছর বাদ? Only 3. So he's 57 running and he is climbing smoothly like Makhon 90-degree wall. So climbing is not a hard job, it's a piece of cake, piece of makhon like that. সুতরাং মানে চিন্তা করার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, অল অ্যাবাউট কনফিডেন্স। Everyone. দাদা লাইফ যা স্টার্ট হলো, হি স্টার্ট নাও। ইটস we are in Dholpur. সুপার টাইপের হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি আমরা, অলমোস্ট উপরে ঘুরে যাওয়ার জন্য। আশপাশটা দারুণ। Cool. Next practice session. Second phase. কি 21. 21 21 যেমন 21 21. আরে লাভলি। ক্লাইম্বাররা দল বেঁধে যায়, দল বেঁধে ক্লাইম্ব করার সময় সাহায্যটা করে। তাহলে এই ও ক্লাইম্ব করতে করতে আসছে, এই আমি ওকে বিলে দিচ্ছি। এইটাকে বলে, আপাতত আমি না হ্যাপাজার্ড ওয়েতে সবটা বলছি, তারপরে পুরোটা আমি গুছিয়ে আবার বলে দেবো। এইটা হলো আমার ফিলিং হ্যান্ড, এইটা হলো ব্রেকিং হ্যান্ড, ওর ফলটাকে ব্রেক করার জন্য। আমি যদি এইটাকে এখানে লাগিয়ে দিই, শক্ত, আমার বডি ফ্রিকশানে ওটা থেকে যাচ্ছে। আবার যখন ক্লাইম্ব করছে, উঠে যখন ক্লাইম্ব করছে, ও যত ক্লাইম্ব করছে আমি ওকে হয়তো দেখতেও পাচ্ছি না, আমি ওকে উপরে রয়েছি, আমি এইটা দিয়ে ফিল করছি।
আমি ফিল করছি ও কতটা উঠলো, এই গিয়ার একটুখানি এই লুজ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এটা টেনে দিচ্ছি। আবার আসছে এই সঙ্গে সঙ্গে টেনে দিচ্ছি, এটা নিয়ে এটা দু হাত দিয়ে ধরছি, ওরা দেখতে হয়, এই দু হাত দিয়ে এটা ধরছি ব্রেক যাতে থাকে, তারপরে আবার এটাকে আবার এই টানছি, এটা ধরছি। এই ফ্রিকশনটা রাখার জন্য ধরা যাক ওই যে চলে গেছে, আটকে ধরে যা, আবার ধরে যা, এই আমি টেনেছি, ও ছিল এটা আমি টেনেছি, ঠিক আছে। টেনে এবার তো আমাকে এই হাতটা এদিকে আনতে হবে আবার টানার জন্য, আনতে হবে তো, এটা ছেড়ে আমি এটা টানতে গেছি, সেই মুহূর্তের ফলটা হবে, তো সেই মুহূর্তে যদি ফলটা হয় আমি এক হাতে তো রাখতে পারবো না, আমার বডি দিলেটা তো তখন আর কোনো কাজ দিচ্ছে না, বডিতে যে ফ্রিকশনটা আমি ব্যবহার করছি সেই ফ্রিকশনটা আর তখন কাজ করছে না, তখন আমার এই হাতে শুধু। ফলে যখনই আমি এটা চেঞ্জ করছি আমি আগে এটা ধরে নিচ্ছি, এবার যদিও পরে আমার বডির পুরো ফ্রিকশনটা এখানে রয়েছে, এবার বাড়তে থাকবে। অন্তত ফার্স্ট ইয়ারটা আমি চেক করে দিলাম, তারপরে আমি এটাকে আবার দেখতে সুবিধা। এই ধরে যাক আমি একটা এখানে গাছের গায়ে অ্যাঙ্কার করেছি, অরিন্দম আপাতত গাছ, ঠিক আছে। बड़ा हुआ तो क्या हुआ, जैसे पेड़ खजूर। এই যন্ত্রটার নাম হলো ডিসেন্ডার। এই যন্ত্রটা দিয়ে বা আলাদা করে বিলে ডিভাইস পাওয়া যায়, এসিসি পাওয়া যায়, গ্রিগবি পাওয়া যায়, সেগুলো দিয়েও বিলে দেওয়া যায়। এগুলো তোমাদের ইকুইপমেন্টের ক্লাস হবে যখন সব দেখিয়ে দেবো। এমনকি শুধু এটাকে বলে ক্যারাবিনার, স্ক্রু লাগানো ক্যারাবিনার, শুধু এই ক্যারাবিনার দিয়েও দেওয়া যায় বিলে। আমি জাস্ট তোমাদের একটা ডেমো দেওয়ার জন্য এটা ইয়ে করে দিচ্ছি, দেখাচ্ছি। তাহলে এইবার যদি ওর ফল হয়, এবার যখন ও ক্লাইম্ব করছে আমি এটা দিয়ে টানছি, আমার গায়ে আর রাখছি না ফ্রিকশনটা, হ্যাঁ। তাহলে এবার যদি ওর ফল হয়, একটু ফল হোক, আমার গায়ে নেই, দেখো চলে যাচ্ছে, বেশি ফল করতে হবে না, টানটা চলে যাচ্ছে ওর গায়ে, মানে গাছের গায়ে বা পাথরের গায়ে। বোঝা গেল? এইটা হলো অ্যাঙ্কারের একটা কাজ ইনডিরেক্ট বিলেতে। আর এমনিতে যদি আমি বডি বিলেও দিই তখনও কিন্তু অ্যাঙ্কারের একটা কাজ আছে। তখন অ্যাঙ্কারের কাজ হলো আমাকে অ্যাঙ্কার করে রাখা। ওই যেটা বলছিলাম যে ওকে যে আমি টানছি, আমায়ও টেনে নিয়ে চলে গেলে আমার দায়িত্ব নেবে কে? আমায় যদি টানে তখন আমি এই অ্যাঙ্কারে আটকে যাব। ফলে অ্যাঙ্কার মাস্ট বিলে করার জন্য, অ্যাঙ্কার, বিলেয়ার, ক্লাইম্বার, ABC। অ্যাঙ্কার যেখানে করা হচ্ছে সেটার উপর ভাগ করে আমরা দুরকম অ্যাঙ্কার ইয়ে করি। একটা হলো ন্যাচারাল, একটা হলো আর্টিফিশিয়াল। ন্যাচারাল হলো যেখানে আমি গাছ পেলাম, কোথাও আমি একটা পাথর পেলাম, এখানে পেছন দিকে একটা পাথরে ওরা করেছে, তোমরা পরে দেখতে ছেড়ে দেবে বা এই কদিন তোমরা দেখতে পাবে। তো কোথাও ক্র্যাক পেয়েছি, সেটার ভেতর দিয়ে একটা পাথর ফাঁসানো গিয়েছে বা কিছু করা গেছে বা ফেঁসে রয়েছে অলরেডি, কোথাও ওপর থেকে নিচের দিকে একটা চোখস্টোন আটকে আছে, এগুলো ন্যাচারাল অ্যাঙ্কার। বোঝা যাচ্ছে? আর আর্টিফিশিয়াল অ্যাঙ্কার হলো গিয়ে কোথাও জায়গা নেই, আমি সেখানে জায়গা বানিয়ে নিয়েছি। বরফের মধ্যে আমি একটা স্নো স্টেক পুঁতে নিয়েছি, কি একটা আইস পিটন লাগিয়েছি আইসে, কিংবা রকের গায়ে একটা ক্র্যাকের মধ্যে আমি একটা পিটন ঠুকে নিয়েছি। আর ইকুইপমেন্ট, সেগুলো ইকুইপমেন্ট তোমাদের দেখানো হবে, সেই ইকুইপমেন্টগুলো দিয়ে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট বানিয়ে নিয়েছি। তাহলে অ্যাঙ্কার কি কি রকম? আর্টিফিশিয়াল আর ন্যাচারাল, বিলেয়ার যে বিলে করছে, বিলে করকম? ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট বিলেতে অ্যাঙ্কারের সাথে বিলেয়ারের, অ্যাঙ্কারের সাথে ডিরেক্টলি বিলে দেয়া থাকে। ফল লাইন, হ্যাঁ, ইম্প্যাক্টটা ডাইরেক্ট এই যে ইম্প্যাক্টটা, ফলের যে ইম্প্যাক্টটা হবে সেটা ডিরেক্ট অ্যাঙ্কারের সঙ্গে হবে। বিলেয়ার শুধু বিলেটা করবে, ইম্প্যাক্টটা নেবে না। ইনডিরেক্টে বিলের বডির থ্রুতে ইম্প্যাক্টটা যাচ্ছে। তাহলে ইনডিরেক্ট বিলেটা বানানো কেন হয়েছে, মানে কেন নিজের বডির এটা দরকার কেন হয়? মজার বিষয় হলো কখনো কখনো এটা ভয়ঙ্কর দরকার হয়ে পড়ে। প্রথম কথা হলো অ্যাঙ্কার সব জায়গায় যে খুব স্ট্রং হবে এমন কথা নয়। আমি যখন নিজের বডি দিচ্ছি তখন একটা এক্সট্রা সাপোর্ট থাকছে, ও পড়ে যাবে, আমার বডি দিয়ে আমি ওকে আটকাবো। আমার যদি স্লিপ হয় তাহলে তখন অ্যাঙ্কারে চাপ পড়বে, তাহলে অ্যাঙ্কারের ওপর চাপটা পরে পড়বে এসে। অ্যাঙ্কারও যে সব জায়গায় আমি খুব স্ট্রং অ্যাঙ্কার পাবো তা তো নয়। বুঝা যাচ্ছে? আর ডিভাইড হয়ে যাচ্ছে। একদম
আবার কিছু কিছু জায়গায় এমন ক্রিটিক্যাল পজিশন থাকে যে অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে এমন একটা জায়গায়, ধরা যায় এর রকে অ্যাঙ্কার করতে হয়েছে আমাকে নিচে, এখান থেকে রোপ টেনে নিয়ে গিয়ে ওপরে বসে ওখান থেকে বিলে করতে হচ্ছে। তখন এমন পজিশন হতে পারে যে যেখানে আমি কোনো ডিভাইস দিয়ে বিলে দেওয়া জায়গা নেই, তাহলে রকের গায়ে ঘষা খাচ্ছে বা রোপ ওখানে ইয়ে হয়ে যাচ্ছে, সেটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। অ্যাঙ্কার, বেলেয়ার আর ক্লাইম্বার এক লাইনে রাখতে হবে, স্ট্রেট লাইন, এ বি সি এক লাইনে। সেই কারণে ধরো এই রকে ক্লাইম্ব হবে, বলা হলো যে একটা কোথাও গিয়ে অ্যাঙ্কার করো, শুধু অ্যাঙ্কার করলে হবে না, কোন লাইন দিয়ে ক্লাইম্ব হচ্ছে সেটা দেখে সেই হিসেবে রোপ ফেলতে হবে। এবার যদি ও ফল করে, ও কিন্তু অ্যাঙ্কারের সাথে ওর যে গ্যাপটা, যে রোপটা আছে, ওটা স্ল্যাক থাকবে না। তাহলে কি হবে, ফল হলে তখন ও আবার এগিয়ে অ্যাঙ্কারের সাথে। মানে বোঝা গেল, এই যে এখানে লাগানো রয়েছে, আমি এখান থেকে বিলে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে এবার ও টান দিল, তাহলে তো আমি এই এতটা এগিয়ে চলে যাব, হুমড়ি খেয়ে পড়ে যাব, এবং এই হুমড়ি খেয়ে পড়ায় আমার হাঁটু কাটতে পারে, নাক ভাঙতে পারে, এমনকি আমার হাত থেকে রোপ ছেড়ে যেতে পারে, ওর ওই 3 ফুটে বা 2 ফুটে ও নিচে কোনো একটা রকে বাড়ি খেয়ে যেতে পারে। ফলে আমাকে চেষ্টা করতে হবে এইটাকে টান টান রাখা। ওর সামনে ওটা থাক না, ওটা থাক। এটা যে কোনো পরিস্থিতিতে অ্যাঙ্কার আর বিলিয়ারের মধ্যে আমি বলছি কি, একটা রোপের মাঝে, হ্যাঁ, অ্যাঙ্কার আর বিলিয়ারের মাঝে স্ল্যাকটা হলে, ধরো এইটুকুনি রোপ আছে, দুজন দাঁড়িয়েছে, টান টান আছে, তো ফল হলে এগোবে না, কিন্তু ও যদি এই স্ল্যাক করে দাঁড়ায়, তাহলে ফল হলে এগিয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল, এইটা আমি আটকে আছি, তাহলে ওর যদি ফলও হয়, এইটা আমি আটকে আছি, ও ইয়ে হবে না, কিন্তু এটা যদি আমি এরকম পিছিয়ে থাকি, তাহলে ওর ফল হওয়া মাত্র আমি ওকে আটকে দিলাম, কিন্তু আমি তখন এতটা এগিয়ে গেলাম। এবার আমারই এগোনোতে ওর অসুবিধা হতে পারে, আমারও অসুবিধা হয়ে যেতে পারে। এই জন্য বলা ওয়াচ আউট, মানে দেখো, খেয়াল করো। ওকে, এবার ও রোপ পেয়ে গেছে। আমি এবার থেকে রোপটা পেয়ে গেছি, নটটা বাঁধলাম, নটাই মাছ দিই, নটটা বেঁধে ধরতে মানে হাতে ধর সামনেটা, অন্তত হাতে ধর সামনেটা, ওটা বাঁধা হয়ে গেছে। বা হার্নেসের সঙ্গে লাগানো হয়ে গেল। এবার এই হয়েছে, এই অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছি না আমি। ওই টেক দ্য ফ্ল্যাগ, টেক দ্য স্ল্যাক, SLACK, স্ল্যাক মানে হলো এই যে লুজ হয়ে পড়ে থাকা, এটাকে বলে স্ল্যাক। হ্যাঁ, বিদেশে লোকজনকে মানে কর্মচারীদের মালিকরা কাট দ্য স্ল্যাক, মানে ওই যে ঢিলে ঢালা করে কাজ করো না, টাইট করো ব্যাপারটাকে, তাড়াতাড়ি কাজটা করো। তো হচ্ছে টেক দ্য স্ল্যাক, মানে যতটা লুজ আছে সেই লুজটাকে তুলে নাও। তা আমি সেই লুজ পোর্শনটাকে তুলে নিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওকে, ও রকের নিচে আছে, আমি উপরে আছি। হ্যাঁ, ওকে, একটা গাছপালা থাকতে পারে, একটু পাথরের কোথাও আটকাতে পারে, আমি টেনে টেনে তুলছি। লক হয়ে গেছে, That's me. দ্যাটস মি। মানে এইবার আমার টানতে টানতে যখন ওর গায়ে টান পড়লো, ও তখন বললো দ্যাটস মি, মানে আর টানিস না ভাই, এটা আমার গায়ে টানছে। তাহলে তেমন হতে পারে কোনো ঝোপে আটকাচ্ছে, আমি ওর গায়ে ভেবে ছেড়ে দিলাম, তাহলে তো হবে না। ও যখন বলবে দ্যাটস মি, তখন আমি বুঝবো যাচ্ছে এবার ওর গায়ে টান লেগেছে। এবার আমি এদিকে পুরোটা রেডি করে ফেললাম, নিজের পজিশন নিলাম। আমি এখানে কিন্তু বিলেতে মানে অ্যাঙ্কার করে আছি। হ্যাঁ, তোমরা কেউ কিছু মনে করো না, আমি অ্যাঙ্কারে আছি, এটা ধরে নাও, ধরে। এবার আমি ওকে আবার কল দিয়ে বলবো বিলে রেডি, তার আগে ও হাগিস ক্লাইম করবে না। দ্যাটস মি মানে হয়ে গেল তা না, আমার তারপরেও এখানে কিছু কাজ থাকবে। আমি রোপ টোপগুলো সাজাবো, সরাবো, গোছাবো, যাতে সুন্দর করে টানতে পারি, সেই জন্য নিজেকে ব্যালেন্স করে বসাবো, সব করিডোর দিয়ে আমি ওকে বলবো বিলে রেডি, ক্লাইম্বিং, ওকে ক্লাইম্ব অন। এইবারও ক্লাইম্ব শুরু করছে, ক্লাইম্ব হচ্ছে, ও আসছে, আমি এটা ফিল করছি, ফিলিং গড়গড় করে আসিস না ভাই, ক্লাইম্ব করছি। ফার্স্ট লাইন। হ্যাঁ, এটা আমি ফিল করছি, ফিল করে আমি এটা টেনে নিচ্ছি। এখন এটা আমার ব্রেকিং হ্যান্ড, এই ফিল করছি, এই ধরছি, ঠিক আছে? করলে এই কল করার সময় ফল বলে একটা ফল দিতে হবে, ফল। এই যে আমি সঙ্গে সঙ্গে ব্রেক করে দিয়েছি। এবার এই Recover. বসে আছি। ও আবার যেই হোল্ড খুঁজে পেলো, রেডি হলো, ও বললো রিকভার্ড বললো। রিকভার্ড বলার পর আমার আবার কাজ রয়েছে, আবার আমি বলবো ওকে না, তারপরে ও বলবে ক্লাইম্বিং, রিকভার্ড, ওকে, আমি ছাড়া দিলাম, ওকে, তাহলে আমি এবার বুঝেছি, ঠিক আছে, বিলে এবার আমি লুজ দিতে পারি। এবার ও আবার বলবে আই এম ক্লাইম্বিং, ক্লাইম্বিং, আমি আবার বললো ওকে ক্লাইম্ব অন, তখন আমি আবার এই ব্রেক ছাড়বো, তার আগে আমি ব্রেক ছাড়বো না। একটা ভুলভাল জায়গায় চলে গেছে, তখন ও করবে দিলে টেনশন। মনে হচ্ছে এখানে ফল হতে পারে, তা আমি তো একটুখানি তো স্ল্যাক দিয়ে দেওয়া থাকে, বিলে টেনশন, দিলে টেনশন বলার সঙ্গে সঙ্গে আমি দিলেটা টাইট করে রেখে দেবো, যাতে ফলটা হলেও বেশি ফল না হয়। খুব খুব ক্যামেরা সিং লেফট, ওকে,
ওই যে বাঁদিকে যাচ্ছে, এটা কিন্তু বিলেয়ারকে ওকে জানিয়ে যেতে হবে। বিলের নাও দেখতে পাচ্ছি। বিলেয়ার দেখতে পাচ্ছে না, লিটারালি দেখা যায় না। বিলে লুজ। ওকে, পৌঁছে গেছি মানে কি? হ্যাঁ, এই যে পৌঁছে গেছি বললো, এই যে পৌঁছে গেছিটা, এটা ওপরে পৌঁছে আগেও বলবে আই এম দেয়ার, আই এম দেয়ার। কেন বলবে? কারণ নিচে আরো ক্লাইম্বার রয়েছে তাদের জন্য। এবং অনেক সময় এমন হয় যে একটা রূপে পরপর ক্লাইম্ব হয়, সিকোয়েন্স ক্লাইম্বিং হয়, নিচ থেকেও একজন বিলে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে না পৌঁছে গেছে কিনা, কত এরকম বিলে আই এম দেয়ার। ঠিক আছে, তার আগেও ঘাড় নিচু করতে পারছে না। ক্লিয়ার হলো? বিলেয়ারের কাজটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। যে রকগুলো তোমরা আজকে ক্লাইম্ব করতে ভয় পাচ্ছিলে, বিলে হবে যখন তোমরা দেখবে চট্টর করে ক্লাইম্ব করে যাচ্ছে, কারণ বিলেয়ার আছে ওপরে, তুমি জানো। একটা দুটো ফল হয়ে গেলে তো আরো ভালো ক্লাইম্ব করবে, কারণ তখন তুমি বুঝে যাবে যে আমি রোপে ঝরে যাচ্ছি, আমার কোনো টেনশন নেই, চলো ট্রাই করে দেখি কি হবে, পরে গেলে তো রোপ আছে। বিলেয়ার প্রতি মুহূর্তে তাকে সাবধান থাকতে হয়। এই ফিলিং হ্যান্ড আর এই ব্রেকিং হ্যান্ড তাকে সবসময় রেডি রাখতে হয়। যে কোনো মুহূর্তে ওর ফল হতে পারে, যত ভালো ক্লাইম্বার, যত ভালো ক্লাইম্বার ফল যে কোনো কারণ যে কোনো সময় হতে পারে। মানে বিলের একটা সেকেন্ডের জন্য একটা স্প্লিট সেকেন্ড, এক সেকেন্ড বিরাট টাইম, এক সেকেন্ড, 1 2 3 4 5 6 7 এই হলো 1 সেকেন্ড, এর মধ্যে গড়গড় করে অনেক দূর চলে যাবে। আজকে রীতি সব করেছে। সারাদিন পরিশ্রমের পর যদি একটু গা ভিজানো যায় তার মজাই আলাদা। সামনে গজা বাবা দাঁড়িয়ে আছে, সাঁতার কম্পিটিশন হবে। अरे वाह, अरे वाह, अरे गेट যেটাতে উঠছি আর যেটাকে টানছি, উপরে হচ্ছে এই দিকে গেল। এখন আমরা ডিনার করার আগে যে সময়টুকু আছে সেই সময়টা আমরা সেটাই বেসিক্যালি এখন করবো সেলফ ইন্ট্রোডাকশন। নিজে যা নিজের ইন্ট্রোডাকশন দেবে, নাম, ধাম, কাম, কোথা থেকে এসছো, কী নাম, কী করো মানে পেশাগতভাবে বা প্রস্তুতিগতভাবে কী করো, আবার শখে কী করো, কী করতে ভালো লাগে, কী হবি। আমার নাম ঋতুপর্ণা ভাদুরী, আমার বাড়ি জামশেদপুরে, আমি কলকাতায় আছি গত 9-10 বছর ধরে প্রায়। আমি একটা স্কুলে পড়াই। খুব ভীতু প্রকৃতির মানুষ আমি, ভীষণ সব ব্যাপারে ভীষণ টেনশন করি, ভয় পাই। তো রক ক্লাইম্বিং আমি জীবনে একটা রেসিংয়েও দৌড়ইনি কোনোদিনও। প্রথমবার এখানে এসেছিলাম রক ক্লাইম্বিং করতে 2019-এ, মাঠায় কোর্স ছিল। তো তার আগে আমি জানতাম না রক ক্লাইম্বিং কী হয়। মানে আমি এখানে এসেই HNL-এর সাথে আমার শেখা জানা যেটুকু মানে
0.001% হয়তো আমি এখনো জানি না। স্যারেদের কাছে ভীষণ ভীষণ ভালোবাসা পাওয়া যায় এখানে, ওনারা বকেন সেটাও ভীষণ আন্তরিকভাবে। আমি আমার ছোটোবেলাটাকে ফিরে পাই, অনেক কিছু নতুন করে শিখতে পারি, নিজেকে ডিসকভার করতে পারি, তাই জন্যই আসি, না পেরেও আসি, বারবার আসি, আরও আসবো, এটাই। আমি একটা বলবো কথা, কালকে প্রচুর আন্তরিক বকাবকি হবে। আমি শান্তনী দাস, আমি আপাতত 4th ইয়ারের স্টুডেন্ট, ফ্যাশন কমিউনিকেশন করছি। ফ্যাশন কমিউনিকেশন, ওই জিনিসটা বোঝাতো আমাদের। হ্যাঁ ফ্যাশন কমিউনিকেশনে কি হয়? কমন পিপলদের কাছে ফ্যাশন পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কি মেন টার্গেট। রক ক্লাইম্বিং, মানে আমার একটু অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কিরকম? বাঞ্জি জাম্পিং বাঞ্জি জাম্পিং করেছিস কখনো? ইচ্ছা তো আছে স্যার, মা ছাড়ে না। করিস না, মা ছাড়ে না, ওর মা কালকে ছাড়ে রক না। থেকে ফল করিয়ে আধেক হ্যাঁ। বাঞ্জি করিয়ে দেবো। জাম্পিংটুকু করিয়ে দেবো, বাঞ্জিটা পারবো না। যখন শেষ ঝটকাটা লাগে না, বাপরে বাপ, তোর মনে ছিঁড়ে গেল নাকি, তারপর তখন একটু শান্তি হয়। হ্যাঁ নি কসবা থেকে আসছি, আমি গ্র্যাজুয়েশন করেছি ইংলিশে, ঠিক মাস্টার্স আছে। ইংলিশ নিয়েই করছি। আর এই ফার্স্ট টাইম আমি একা এসেছি, মানে এর আগে কখনো একা কোথাও যাইনি। পুকুরে জয়েন করিস? এতগুলো লোক? না, মানে মা বাবাকে ও। ছাড়া আর কি, ফ্যামিলি ছাড়া একা এসেছি কোথাও। আর ওটা এইখানকার খোঁজ আমাকে সায়ন্তিনী দেয়, তো ভয় লাগছিল? হ্যাঁ ভয় তো লাগছিল, আর খুব ডিফিকাল্টও লাগছিল অবভিয়াসলি ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন কোনো এরকম এক্সপিরিয়েন্স ছিল না। বাট ওইটার পর মানে স্নান করতে যাওয়া, তারপর এইসব হওয়াতে মানে ফিজিক্যাল স্ট্রেংথ আর মাথায় নেই অতটা, যে কতটা এইভাবে- করেছি বা কিছু। এগুলো এইভাবেই সাজানো হয়। হবিজ অ্যাজ সাচ তেমন কিছু নেই, ওই সামান্য একটু আঁকতে পারি, মানে অনেক আগে আঁকা শিখতাম, তো সেটাই একটু একটু আঁকি। অনেক আগে নাচ শিখতাম, সেটাও ছেড়ে দিয়েছি। আর এমনিতে ওই বই পড়া, একটু কবিতা পড়া। কবিতা পড়া ইংরেজি? আচ্ছা, হ্যালো, আমার নাম মাহিন, আমি কগনিজেন্টে কাজ করছি ক্লিনিক্যাল ট্রায়ালস নিয়ে। কি নিয়ে? ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে, যেটা কোভিড ভ্যাকসিন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। মেলামেশা যাবে না? ওর শরীরের কণায় কণায় কোভিডের। ক্লিনিক্যাল ট্রায়াল কি ধরো, কি ট্রায়াল করে দেবে আমাদের উপরে? আর হবিস বলতে গেলে বাবার ব্যাকগ্রাউন্ড স্পোর্টস বা ফুটবল কোচ, তো ওই হিসাবে সবসময় খেলাধুলার মধ্যে থেকেছি, তো ফিটনেস খেলাধুলো নিয়েই থাকি। আর মাঝে সাঝে আঁকি আর লিখি টাইম পেলে অফিস থেকে। বাবা কোথায় কোচ রে? কবিতা, বাংলা না ইংরেজি? ইংলিশ। ফুটবল খেলতে ভালোবাসিস বললে হয়ে গেল? ঘুরতে পারে ভালোবাসি, ঘুরতে বেড়াতে ভালোবাসিস? ভালো লাগে সেটাই। যেটাই ভালো লাগে সেটাই করিস। আর মোহনবাগানে খেলা হলে সল্টলেক স্টেডিয়ামে যাই। এখন আর যাবো না, আগে যেতাম, অনেক দেখেছি। আর এটিকে হওয়া পড়া ভালো লাগে। এখন আমরা ওই রিমুভ এটিকে নিয়ে আন্দোলন করছি। বাসায় থাকি আর কি, অনেক দিন আগে, কত সালে মনে নেই, গজাগুড়িতে এবার প্রথম আসা, 2015। 15 না 15 এসেছিলাম, ওর তখন ক্যাম্পাস ছিল। হ্যাঁ সেবার আমি ছিলাম। হ্যাঁ, সেই ভালো লেগে গেল, তারপর থেকে তো অনেকবারই আসছি, এসেছি। যখন পাচ্ছি। আর এইবার হঠাৎ মনে হলো যে এবার কোর্সটা করে দিই, আসছে অনেকদিনই, আমাদের কোর্সটা করা হয়নি কখনোই, এইবার সেই উদ্যোগটা নিয়ে কোর্স করাটা শুরু করেছি। অরিন্দমদা কিন্তু আমাদের অফিসিয়াল হিসেবে আসতো। হ্যাঁ, আর ভালো লাগে তো ঘুরে বেড়াতে, প্রচণ্ড ঘুরে বেড়াতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, বাড়িতে ফুল গাছ আছে সেগুলোর পরিচর্যা করতে ভালো লাগে, এই তো। আর আমি একটা ব্যবসা করি, প্রিন্টিংয়ের কাজ করি বারাসাতে। তোমরা যে সার্টিফিকেটটা পাবে, হ্যাঁ সেটা অরিন্দমদাই করে দেবে। ডিজাইন করি। আমার নাম ঝিলম চট্টোপাধ্যায়, আমি ওই 2015 থেকে গজাবুরুতে আমার ফার্স্ট শুরু। এটা আমি 2015-এ এসে যেটা আমি প্রথম শিখলাম ক্যাম্পিংয়ে, যে মানে চারিদিক নোংরা করা উচিত না, সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বায়োডিগ্রেডেবল যেগুলো, মানে নন বায়োডিগ্রেডেবল যেমন প্লাস্টিক বা ওই জিনিসগুলো বাইরে ফেলা উচিত নয়, যেটা আমি আগে প্রচণ্ড ফেলতাম। এটা এখন খানিকটাই এই চ্যানেলের থ্রুতে এটা খানিকটা আমার রিকভার করেছি, না এখন আমি ইচ্ছা করলে আমি ফেলতে ভাল লাগে না। আর এই ঘুরতে ভাল লাগে, আর স্পেশালি এই চ্যানেলের সঙ্গে আসতে খুব ভাল লাগে, আর গল্পের বই পড়তে খুব ভালো লাগে। আচ্ছা ঠোকো তালি একটা। হ্যাঁ, লাভলি। চলো অ্যাটলিস্ট মানে নোংরা করছেন না বাইরেটা, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি রিতিশা বিশ্বাস, ইংলিশ
ইতিহাসে অনার্স করছি। আর সেরকম কিছু বলার নেই, বাট আমার ক্লাইম্বিং নিয়ে সেরকম মানে ইন্টারেস্ট ছিল, কিন্তু এক্সপ্লোর করবো এই ব্যাপারটাকে নিয়ে সেটা কোনোদিনও ভাবিনি। বাট দাদার থ্রু অনেক স্টোরিজ শুনেছি যেটা মানে খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে পুরো গ্রুপের স্টোরিজ এন্ড অল। আর কি করে ক্লাইম্ব দাদার এখানে নোটস আছে এখানে ভুল বললেই বাড়িতে এসে ক্লাইম্বিং এর স্টোরিজ শুনেছি অনেক। আর মানে টেকনিক্স, মানে ও যখন বাড়িতে তো প্র্যাকটিস যেখানে ঝুলতে শুরু করে দেয় যেখানে সেখানে, তো মানে কেন কী করছিস, বাট বললো টেকনিক আছে, এই আছে সেই আছে, ওইসব শুনতে শুনতে ভালো লাগলো। আর এখানে আসাটাও খুবই র্যান্ডাম। আমি হঠাৎ বেরোচ্ছিলাম বাইরে, ও বলল যে তোর নাম দিয়ে দিচ্ছি, আমি বললাম হ্যাঁ দিয়ে দিই। এরমভাবেই আমার আসা এখানে, মানে ওরকম যে খুব ডিসিশন নিয়ে না ওরমভাবেও না। তো হবি বলতে আমার পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে। ইংলিশ পোয়েম? না বলিস না, তুই ছেড়ে দে। লিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তো ইংলিশ পোয়েম কিনা জেনে নেবো না? সেটা বাদে সব বলেছে। আর মেকআপ করতে ভালো লাগে, আর আমি করি। আজকে কালকে কিন্তু মেকআপ করে বেরোবি। কিছু আনিনি তো, কি করবো? পেন্টিংটা খুব ভালো করেছে এটা কিন্তু, আর্টিফিশিয়াল বোর্ডের। এই কোর্সটা আমি যখন 5-7 বছর আগে ম্যাথ করতে যেতাম চন্দ্রনগরের একটা স্যারের কাছে, তখন ওখানে চন্দ্রনগরের সায়ন্তন মণ্ডলের একটা আমার বন্ধু ছিল। বন্ধুটা একদিন বললো 25 তারিখে ক্যাম্পে যাবে। কী ক্যাম্পে যাবে মানে কী সেটা খায় না গায়ে মাকে কি জানি। তো 5-6 বছর পর এবার ফেসবুকে দেখছিলাম, দেখতে দেখতে ছবিগুলো দেখতে গেলাম, সেটা কী করছে, এই ঝুলে ঝুলে যাচ্ছে, তারা দেখি পাহাড়ের অগবে উঠছে, কী করছে। তো এবার আমি যে জায়গায় থাকি, আমি যদি এখন বলি যে আমি রক ক্লাইম্বিং করতে গেছিলাম, মারবে তোকে মোটামুটি, ওদের মাথার উপর দিয়ে চলে যাবে, মারবে তোকে, মারবে। হয়তো এটাই বলবে যে কি রে তুই এত টাকা খরচা করে পাহাড়ে মানে রকে উঠতে গেছিস, আর জঙ্গলে থাকলি, জঙ্গলে থাকতে গেছিল, এটাই বলবে। তো না, আমাকে দেখতে হবে করে কি ব্যাপারটা কি, সেই জন্য স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। বলো বেসিক। সৌরভ ব্যানার্জি, আমি চিনসুরায় থাকি। করেছিলাম আইটি এমপ্লয়, মানে সুইগিতে জব। আচ্ছা, সুইগির আইটি দিয়ে তাহলে আমাদের ডেলিভারিগুলো তাড়াতাড়ি করে দিতে পারিস তো। আর কুপন কুপন ও কুপন তো, হ্যাঁ রাইট, এ ভাই নাম্বারটা দিবি, কাজের ছেলে, গুড। ডাক নাম্বারটা কিছু দেখতে পাবে। ফুরবো দাদার সাথে 2017 কোস্টাল থেকে এসেছিলাম। কোনোদিনও ভাবিনি আসবো, কোনো অন্যরকম টাইপের কোনো ইচ্ছাও ছিল না, অ্যাডভেঞ্চার লাইনে যাবো ভাববো এরকম কিছু। তো দাদা প্রথম যখন 2017 সামার টেক করতে আসে, বাড়ি গিয়ে দেখছি ও খোঁড়াচ্ছে এরকম করে। তো 3,500 টাকা মতন দিয়ে এসেছিলাম, আমার এটাও মনে আছে। কারণ আমি ওকে প্রচুরবার কথা শুনিয়েছিলাম, মানে ও যখন যেদিন ফিরলো দেখলাম খুঁড়ি এরকম করে হাঁটছে। তো 3,500 টাকা দেখ, 3,500 টাকা দিয়ে হাঁটতে যায়, দেখ কষ্ট করে পায়ে ব্যথা করে। আমি ওকে এমন ভাবে বলেছিলাম আমার সাথে 1 সপ্তাহ কথা হবে। তারপর আমাকে জোর জবরদস্তি খানিকটা, তারপর স্যারেদের হাতে পায়ে পড়ে আমাকে নিয়ে আসা হয় কোস্টাল ট্রেক। কারণ কোস্টাল ট্রেকে তখন নতুন কোনো কাউকে অ্যালাউ ছিল না। তো তারপর আয়ুষ, অ্যাকচুয়ালি আমার দাদা আয়ুষের ইয়েতে এসেছিলো, তো আয়ুষ রাউত স্যারকে বলেছিল, দাদা স্যারকে বলে অনেক ম্যানেজ করে আমাকে নিয়ে আসে। তো আমার সেরা লেগে গেছিলো ব্যাপারটা, মানে আলাদাই লেগেছিল যে যারা কোস্টাল ট্রেকে যাবে তো তারা আরসিসিতেও যেতে হবে। তো আমি আয়ুষকে আমি চাপ খেয়েছিলাম, ভাই আরসিসিতে কী জিনিস? তো আয়ুষ আমাকে বললো যে এরকম রকের গাড়ি। এবার তো এরকম ওরকম নস্টার পরে এসেছিলাম ক্লাইম্ব করতে, তার আবার পায়ে থেকে এক সাইজ বড়, যা হয় দৌড়াতে গেলে যেরকম পরে। তো গণেশ স্যার ডেমো দিচ্ছে, দেখছি এরকম একটা জায়গার উপর দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলে এত বড় ভুড়ি নিয়ে এরকম চেয়ার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমি এমনি দাঁড়িয়ে যাবো। দাঁড়াতে গিয়ে দেখলাম কিছুই হচ্ছে না, ওখানে নেই কিছুই। তো আমি সেই জন্য গণেশ স্যারের ডেমো একদম পছন্দ করি, যা দেখায় কিছু বোঝা যায় না, যেখানে সেখানে হাত দিয়ে পা দিয়ে উঠে যায়। তো আমি বেসিকে প্রথমবার বি পেয়েছিলাম, আমি বেসিকে প্রথমবার বি পেয়েছিলাম। আমি বি পেয়েছি, তার থেকে বড় দুঃখ ছিল আমার দাদা সারা জীবনে মানে মাঠে নেমে বোধহয় একটু এরকমও করেনি, সে এ পেয়ে গেল। আমার সেটা আরো বড় দুঃখ ছিল। তো সেই মনের দুঃখে আমি 18 সালে আর ক্লাইম্বে কোনো না প্র্যাকটিস না কিছুতেই আসি। 19 সালে ওর রাগটা আমার উপরে ছিল না
রাগটা আমার কারোর উপরেই হয়নি সেরকম। আমার জানার ইচ্ছে ছিল আমি কেন বি পেয়েছিলাম। ইনস্ট্রাক্টর কে ছিল? শুভম পদ্মা আরো বড়। মাথায় হাত হাত বুলিয়ে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপর আমি নিচে এলাম। যদি আমি এই ভুলটা না করতাম, আমি চাই যে যারা এসছো এবার প্রথম যদি বিয়েও পাও, এই ভুলটা করো না যে একটা বছর এরকম না করা। কারণ আমার মনে হয় এটা এমন একটা স্পোর্ট যেটা কোনো কম্পিটিশান নেই, ঠিক আছে? যে যার মতো যা খুশি করো, বাট সেফটি মেনটেন করে করলে মানে আমি খুব খারাপ লাইন করি, ঠিক আছে? আমি খুব খারাপ লাইন করি, মানে আমি 18-র 19-এ বোধহয় প্র্যাকটিসটাই গেলাম শুশুনিয়ে। থেকে আমি বুঝেছিলাম আমি কোর্সে যা করেছি ওগুলো কিছু না, মানে কোর্সে শেখানোটুকুনি হয়, তোমাকে হাতে খড়িটা দিয়ে দেওয়া হবে, তারপর যত প্র্যাকটিস হবে তত শেখা যায়। তবে কোর্সে যে মজাটা আছে সেটা বোধহয় আর কিছু কোনোতে হয় না। এই যে বাসি পড়ে না, বাসি পড়াটার মধ্যে একটা ইমোশনস থাকে, প্রত্যেকটা বাসিতে একটা ইয়ে থাকে, মানে কোর্স যেদিন শেষ হবে সেদিন বুঝতে পারবে যে ওই বাসিটার কি মজা আছে। তো এই আর ছবি তুলি, পয়সা নিয়ে ছবি তুলি, লোকের বিয়ে দিই আর কি। তো বাই প্রফেশন আমি একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আর এই মুহূর্তে আমিও ওয়ার্ক ফ্রম হোম করছি 17 ঘন্টা। কোনো লগ ইন লগ আউটের কোনো সিন নেই, শুধু আমি কাজ করে যাই, আর যখন পুরো পাগল হয়ে যাই তখন আমি এদিক ওদিক চড়ে বেড়াই। আর হ্যাঁ, এবার ঘরেও বানিয়ে নিয়েছি যে আর কোনো মানে এখানে গরম পড়বে, এখানে আসতে খুব চাপ হবে, ভোরবেলা রাত্রিবেলায় ক্লাইম্ব করতে হবে, তো ঘরেই বানিয়ে নিয়েছি। আমাদের আড্ডার জায়গা হয়ে যাবে। হ্যাঁ, আর অ্যাজ অফ রক ক্লাইম্বিং আমি ফার্স্ট ক্লাস 7 আর 8-এ ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন কেন্দ্রীয় বিদ্যালয় এদের থ্রুতে আমি গেছিলাম মানালিতে, সান্দাকফুতে। তো সেই টাইমে ফার্স্ট আমি ইন্ট্রোডিউসড হই। 2018-এ আমার বন্ধু মেঘা, তার থ্রুতে আমি HNL-এ আসি। তারপরে তো পুরো একদম মানে তারপরে থেকে 2-3 বছর আমার পুরো চলছে, মানে আর কিছু নেই মাথায়, এখন শুধু কাজ আর ক্লাইম্বিং ব্যাস। আচ্ছা, হবি বলে এই হবি 2-3 বছর ধরে শুধু ক্লাইম্বিং, গিটার টিটার ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। আমার নাম হচ্ছে নীলার্ঘ দত্ত। 2019-এ প্রথম এই লোকটার সাথে দেখা হয় বাই এনি চান্স কোনো মিউজিকের সূত্রে, একটা দল বানাবো বলে, সেখান থেকে দেখা হয় সুমিতের সাথে। তো সুমিতের সাথে তো তারপরে সেখান থেকে আমাদের এক গানের দল হয়, তারপরে গানের দলের পর একটা আড্ডা শুরু হয়, তারপরে সেখান থেকে HNL-এর ব্যাপারে জানতে পারি। প্রথমবার তো এসে সিদ্ধার্থ স্যার, আমার দুই সিদ্ধার্থ স্যার, আর এক সিদ্ধার্থ স্যার আছে আর এই আরেকজন সিদ্ধার্থ স্যার বসে আছে, তো এরা দুজন আমার ট্রেনার ছিল। এদের কাছ থেকে প্রথম রকে হাত দেওয়া শিখেছি, রক কীভাবে কী চড়তে হয়, কোথায় কী হোল্ডস কী ইত্যাদি ইত্যাদি, এরাই প্রথম আমায় শিখিয়েছে। তারপর আস্তে আস্তে রক ক্লাইম্বিংটা একটা নেশা মতো হয়ে গেল, প্রচুর প্র্যাকটিসে আসলাম। তারপর অ্যাডভান্স করলাম, আবার অ্যাডভান্স করছি। তো যাই হোক, তো যেরকম ক্লাবকে আমি ভালোবাসি, ক্লাবের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি খুব, সেরকম ক্লাবও আমায় ভালোবাসে এবং যথেষ্ট সাপোর্ট করে। এমনি গিটার ফিটার বাজাই, গান বাজনা করি। কয়েকদিন আগে নাটকের দলের সাথে আবার যুক্ত হয়েছি, এমনি আঁকাঝোঁকা করি, গিটার ফিটার শেখাই, পড়াই, কিন্তু এখনও পর্যন্ত কোনো চাকরি বাকরি করছি না। চাকরি বাকরিতে ঢোকার খুব ইচ্ছা, এবং সেগুলো নিয়ে আর কি আজকেও রক সাইডে বসে পরীক্ষা দিয়েছি একটা, সেই নিয়ে। বল মূর্তিও বানাস এটা বল, মূর্তিও বানাস? হ্যাঁ, মূর্তি টুর্তি ওই টুকটাক হাতের কাজবাজও করি। তো যাই হোক, এই টোটাল মিলিয়ে আমি সব কিছু করতে ভালোবাসি। একবার HNL একটা সামার ট্রেক অ্যারেঞ্জ করে খেচিপেরি লেকে, যেটা ডেস্টিনেশন ছিল, সেই ডেস্টিনেশনে আমার প্রথম HNL টিমের সঙ্গে আলাপ হয়, এবং এই বেড়ানোটা খুব দারুণ ছিল। এবং এইটা HNL-এর একটা কায়দা যে সামার ট্রেকের গল্প টল্প বলে তারপরে এরা একটা RCC-র মধ্যে ঠেলে দেয়, ফলে আমিও সেই ফাঁদে পড়ি। সুমিত আমার ভার্চুয়ালি চেনা একটা বাচ্চা, আমাদের একটা ফেসবুকে ক্লাব আছে, না অর্কুটে একটা ক্লাব ছিল, সুকুমার রায় ক্লাব, সেটা পরে বড় টড় হয়ে ফেসবুকেও আপাতত গম করে চলছে। গরমের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে বেড়াতে যাবে, শুনে বেশ উৎসাহ দিয়ে যাই হোক এসেছিলাম, এবং আমি আসার ফলে HNL টিম খুব ভুগেছি। তারপরে যেটা হয় যে তারপরে তো ওই খেচিপেরির পরের ইয়েতে আমি চলে গেলাম RCC-র কোর্সে। তো RCC-র কোর্সটাও গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে,
আমিও রাখার মতো কোর্সের শেষে গিয়ে দেখা যায় বি পাই, এবং তারপরে আমি আর লাইনে দাঁড়িয়ে কোর্স এখনো অবধি করিনি, কিন্তু করব এমন একখানা আশা কিন্তু আমি এখন 43 বছর বয়সে বসেও করি। মানে অরিন্দম দেখা থেকে তুমি এটা আরো একটু ইন্সপিরেশন ইন্সপিরেশন। আমি রতন বর্মন, হুগলির ব্যান্ডেল থেকে এসেছি। তোমাদের যে সিআই আছে, কোন বিধানসভা? না বিধানসভাটা বলে আমি এত ভুল করে ফেলি। সিআই আছেন এই কিন্তু যতদিন রাউত থাকবে স্যার, চলবে। ওনারই একটা ছোট্ট ভাই। আমার গাড়ির ব্যবসা আর রান্না আমি সবই করি। আচ্ছা, তোমরা যে রান্নাটা খাচ্ছ, হ্যাঁ, যেটা খাবারটা খাচ্ছ, ওর রান্না করা। ঠোকো ঠোকো। না সত্যি খুব আমরা অন্যরকম খাচ্ছি। আমার নাম সিদ্ধার্থ স্যার দিয়ে পিছন ফিরে বসে আছি, ঘুরে দেখ স্যারটাকে। বাঁকুড়ায় থাকি। এটা লড়বে। এটা টেলিকম ইন্ডাস্ট্রিতে চাকরি করি ছোটোখাটো। আমার প্রেসার মাউন্টেন সবই হচ্ছে সিদ্ধার্থ পুরনো অভিজ্ঞ ক্লাইম্বার, মাউন্টেনিয়ার, এবং আমাদের এই চ্যানেলের লাস্ট যে এক্সপিডিশন হয়েছিল মাউন্ট যোগিন এক্সপিডিশন, যারা গেঞ্জি করে আছি, টি শার্ট করে আছি, সেই এক্সপিডিশনে সিদ্ধার্থ লিডার ছিল। এক্সপিডিশন আমাদের সাকসেসফুল হয়নি বিভিন্ন কারণে, অনেকগুলো প্রাকৃতিক এবং কি বলবো আমাদের কপাল, হ্যাঁ রেড টেপিজমের কারণে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সিদ্ধার্থই মোটামুটি সামিট ক্যাম্পের ওই অবধি, মানে লাস্ট অবধি সিদ্ধার্থই গিয়েছিল যতটা গিয়েছিল। তো আমাদের এক্সপিডিশনের লিডার, ফলে সে কিন্তু ঠোকরতালি। বলতে দেওয়া হবে না। গণেশ দাকে অশেষ ধন্যবাদ। আরো কিছু বলার ছিল কিন্তু আমাকে বলতে বারণ করা হয়েছে, আমি বলতে পারি। আমার নাম মিতা সরকার, রাজারহাটে থাকি। গণেশ সরকার, মিতা সরকার কি সরকারি ইয়ে নেই, প্রোগ্রাম নেই? আমি পেন্টিং করাই, ড্রয়িং শেখাই। তো হবি বলতে ড্রয়িং হ্যাঁ, ভালো লাগে, কথা, হ্যাঁ। গল্পই করি। আর রক ক্লাইম্বিংটা মানে ভালো লাগে, মানে না না ফাইন, ওরকম করতে পারি ওটা কি না ইয়ে করছে, পারি হ্যাঁ, আমি ঠিক এসব নিয়ে ভাবি না। আমার মন চায় আমি চলে আসি, আমার করতে ঠিক আছে, যতটুকু পারি আমি করি। আমার কাছে আমি স্যাটিসফ্যাকশনটা আমি আমার কাছে পাই, বাকি আমি কিছু জানি না। আমার খুব ভালো লাগে করতে। 2018 সালে এই চ্যানেলে আমি আরসিসি করেছি, তারপর থেকে এই চ্যানেলের সঙ্গে আসছি। যখনই সুযোগ পাই আমি আসি, চলে আসি। নেচারের যত কাছে যাওয়া যায় আমার খুব ভালো লাগে। 2012 সালে প্রথম করেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তারপরে আমার 13 সালে একটা পায়ে চোট লাগে, আমার পায়ে হাঁটুতে একটা অপারেশন হয়েছে। ছোটের কথা মানে বলো না, তোমারটা শেষ হবে লিগামেন্ট না। ছিঁড়ে গেছিল, লিগামেন্ট। মানে অপারেশনের পর 14 সালে অপারেশন হয়েছে, পর থেকে 15 সাল থেকেই আমার মেইন ট্রেকগুলো স্টার্ট হয়েছে আর কি। সান্দাকফু গেছি 15 সালে, 16 সালে গোচালা গেছি, 17 সালে বালিপাস গেছি, 18 সালে বাগনি গেছি। আর আমার অনেক দিনের মানে একটা স্বপ্ন, মানে আমি জীবনেও করতে পারবো কিনা জানতাম না। আমার কাছে একটা বিশাল টাফ ব্যাপার, সেটা হচ্ছে বিএমসি, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স। সেটা যদি আমি করতে পেরেছি, আমার কাছে একটা বিশাল সার্থক। কোর্সটা 28 দিনে হয়, হ্যাঁ। ঠোকো ঠোকো 28 দিনের কোর্স। অ্যাডভান্স করেছি, তারপর থেকে তো এখানে আসছি, এই চলছে, এখন চলবে, কতদিন চলবে যেরকম চলবে ভালো না থাক। আচ্ছা, আমি বলে দিব ব্যাপারটা। লোকে বিএমসি অ্যাপ্লাই করে, তারপর মোটামুটি 2 বছর বাদে ডেট পায়। ও অ্যাপ্লাই না করেই চলে গেছে, প্রিন্সিপালের হাত পা ধরে কোর্স জয়েন করে। তারপর রক ক্রাফট হয়, প্রায় 7 দিন রক ক্লাইম্বিংটা হয় ওখানে। তারপর ওদের গ্লেসিয়ারে নিয়ে যায়, ও গ্লেসিয়ারে গেছে, আইস ক্রাফট করেছে, স্নো ক্রাফট করেছে। স্নো ক্রাফট যখন কোর্স শেষের মুখে 6-7 দিন আগে, 28 দিনের কোর্স টোটাল, 4 দিন ওই আগে, তারপরের দিন দিয়েছিল। হ্যাঁ, 4 দিন আগে হঠাৎ দুটো কাঁধ খুলে যায়। না এবার সেটা হঠাৎ বলতে খুলে যায় বলি, না? হঠাৎ না, এই খুলে যাওয়ার রাইট ইতিহাস আছে। শোল্ডারের রিকারেন্ট ডিসলোকেশনের প্রবলেম ছিল ফ্রম 2005, সেটা নিয়েই চলছিলাম। তো বিএমসি যাওয়ার 20 দিন আগেও সল্টলেক ওয়ালে একবার ডিসলোকেশন হয়ে যায়। আমাদের এখানকার আগের যে মানে আমার যে সিআই স্যার ছিল দেবু স্যার, আমার রোপ ইনস্ট্রাক্টর ছিল হচ্ছে বেসিকে রাউত স্যার, অ্যাডভান্সে সিদ্ধার্থ দা। ওইরা ওই আমাকে দেবু স্যারই শোল্ডার ডিসলোকেশনটা ঠিক করে দিয়েছিল। লাকপা স্যারকে যে স্যার হয়ে গেছে, বলছে না হবে না, তুমি মিথ্যে কথা বলছো ফিরে আসার জন্য, ঝগড়া লেগে গেছে। বলছি না
আমি নেবে আসবো, এখন আমি আজকে চলে যাই, 5টা বাজে আমি ছোকা নামতে পারছি না, আমি হাত সেট হয়ে গেছে। তো ফেরত গেলাম, প্রেসিডেন্ট দেখলো, বললে হ্যাঁ সত্যি হয়ে গেছে। কি করে হলো সেটা নিয়ে আবার চেক আপ হলো আমার আধ ঘন্টা। তো যাই হোক, পরদিন নেমে এসেছিলাম, আর রাখিনি। রিক্স নেয়নি, রিস্ক নেয়নি। বাড়ি ব্যান্ডেলে চাকরি করি, আর হবি হচ্ছে পাহাড়ে ঘোরা, লোকের পেছনে লাগা। আমি প্রথম ট্রেকে যাই 1984 সালে। আমি যখন হায়ার সেকেন্ডারি দিয়ে মানে এক্সামের পর আমার গ্যাপ ছিল কদিন, এই যে রেজাল্টের যে গ্যাপটা, আমার ক্লাসমেট আমাদের থাকতাম ডানলাভ কোয়ার্টারে, মানে ডানলাভ রাবার ফ্যাক্টরি যে কোয়ার্টার, ওখানে থাকতাম। ওটা একটা মিনি ইন্ডিয়া। তো ওখানে হিমাচলে একটা আমার ক্লাসমেট ছিল, তো বললো বসে আছিস কেন, চল আমার কাকার বিয়ে আছে, হিমাচল যাবো, কাংড়া ভ্যালিতে। বললাম চল। এবার বিয়ে ধাম নিতে গেছে, এবার বোর হচ্ছি বসে, চুপচাপ ছাদে একটা খাটিয়া আছে, ওর ওপর শুয়ে থাকি, আর খাওয়ার সময় নাবি উঠে যায়। তোর মা বুঝতে পেরে বললো এক কাজ কর, এ তো মনে হচ্ছে বোর হচ্ছে, তুই একে একটু ঘুরিয়ে নিয়ে। তো ওই বন্ধু আমাকে নিয়ে মণিমহেশ গেছিলো প্রথম ট্রেক, 1984 সালের আগস্ট জুলাই মাস। একটা মেলা হয় ওই জন্মাষ্টমীর আশেপাশে, ওটা মনে আছে আমার। সেই থেকে শুরু, বছরে একবার দুবার করে চলছে, ব্যাস। আবার কতগুলো ট্রেক, কত জায়গায় ট্রেক করেছে সেটা বলতে পারবে না, না, কতগুলো ট্রেক করে সেটাও বলতে পারবে না। না তাও একটা 100 বেশি। আর তোমার ফটোগ্রাফিক মেমরি আছে এটা বলে দাও। না, নেই আমার, নেই। ও সবটা ওই 84 সালের যে গল্পটা, 84 সালে কোন কোন গ্রামে গেছিল, আর সেখানে কটা পাড়াও ছিল, হ্যাঁ, আর ওই ছেলেটার কত বয়স, তার নাম কি, কি খেয়েছিল, এভরিথিং কেউ যদি একটু খুঁটিয়ে জিজ্ঞেস করে বলতে পারবে। মানে ওকে ওকে যেরকম জিজ্ঞেস করে করে বেরিয়ে যাচ্ছিল, চেপে ধরে রাখছিল, এই বিনোদও তাই। বিনোদকে যদি একটু খুঁটিয়ে জিজ্ঞেস করা হয় সব বলতে পারবে, সব বলে দেবে। কুটিয়ে জিজ্ঞেস করার দরকার হয় না। হ্যাঁ, মানে ও কবে প্রথম কোর্সে এসছে, অমুক সালের কোর্সটা কোথায় ঘটনাক্রমে আমরা দুজনেই একই জায়গায় চাকরি করি। ওর চাকরি সম্পর্কে খুব একটা কিছু বলতেই পারবে না। হ্যাঁ, কিছু দরকার হলে আমাকেই জিজ্ঞেস করে। পাহাড়টার জন্য ভালোবাসাটার যে জায়গাটা, সেটা এত বেশি, হ্যাঁ, যে সেখানে অন্য কোনো জায়গার কোনো স্থানই নেই। ইভেন সেটা যদি আমার ডাইরেক্টলি বৃত্তির সঙ্গে তার যোগাযোগ থেকে থাকে, তা সত্ত্বেও মানে এই রকম পাহাড় ভালোবাসা, মানুষের সঙ্গে থাকার যে আনন্দটা, হ্যাঁ, সেটা মানে আমরা ভোগ করি। এবং মানে আমি এটুকু বলতে পারি যে আমি ওকে ভীষণ অপছন্দ করি, হ্যাঁ, কিন্তু ভীষণ অপছন্দের মধ্যে না, মানে যদি 90টাও ভুল করেও তাতেও আমার কিচ্ছু এসে যায় না। জানি আমি ও একটা ঠিক করে, হ্যাঁ, ওই একটা ঠিকটি আমার ওই 99খানা ওর ভুলকে আমি হেলায় উড়িয়ে ওর সঙ্গে থেকে গেছি। এবং ঘটনাটা হচ্ছে সবচেয়ে কম পাহাড় সম্পর্কে যে লোকটা বোঝে সেটা হচ্ছে আমি রথীন ভট্টাচার্য, বিনোদের সঙ্গেই চাকরি করি, হ্যাঁ, দুজন ডিফারেন্ট অফিসে। ওই বিনোদের নেশায় যেটুকু নেশা হয় সেটাই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, আমি সেটাকেই ধারণ করার মতো, হ্যাঁ, সেটাকে ধারণ করার মতো ক্ষমতা আমার নেই। যে কোনো ঘর যেরকম করে ওয়্যারিং করা হয়, হ্যাঁ, তার দিয়ে, ওর ভেতরে না এই ওয়্যারিংটা এন্টারটা একটা হিমালয় দিয়ে তারের। মানে ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, ঘটনাটা হচ্ছে ও কোনো কিছু না দেখে, হ্যাঁ, কোনো জিপিএসের সাহায্য না নিয়ে ও যে পরিমাণ পাহাড়ের ডেটা বলতে পারে এবং সেটা দেখাতে পারে এরকম ডিস্টিংক্টলি, সেটা ওর সঙ্গে যদি কেউ না যায়, এই অভিজ্ঞতাটার শেয়ার পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। মানে এইটা এইটা এটা 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 আমি চাইবো, মানে সবাই এটা ওর সঙ্গে গিয়ে একবার দেখুন যে যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, আসলে ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে মানে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে ঠিক এই মুহূর্তে যাচ্ছি, হ্যাঁ, মানে আমার মনে হয় যে আমি
আমার যে বয়সে আমি এসে পৌঁছেছি এবং পৃথিবীতে সঞ্চিত পানীয় জল এবং পরিমাণ মতো যে অক্সিজেন সেটা নেওয়ার সময়টা বোধহয় এখন অ্যালার্মিং, এখন কাউন্ট ডাউন শুরু হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু এই রকম সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি যখন আমরা এই মুভমেন্টটা শুরু করেছি। এই মুভমেন্টটা দেখলে আপাতত মনে হতে পারে যে শুধু রক ছোঁয়া বোধহয়, সেটাকে দেখা, বিষয়টা কিন্তু আমার কাছে সেটা নয়। আমার কাছে মনে হয় অবজেক্টিভটা হচ্ছে কিন্তু নেচারের কাছে পৌঁছানো এবং নেচারকে ভালোবাসা। এটা কিন্তু এখন আর ভালোবাসার জায়গায় রাখারও জায়গা নেই, এটা এখন একটা মুভমেন্টের জায়গায় চলে এসেছে। মানে এটা নিয়ে আন্দোলন করতে হবে, মানে গাছ কাটা যাবে না, প্রত্যেকটি গাছ রেজিস্ট্রেশন হবে। আমার বাড়িতে গাছের সংখ্যা, একটি পাড়ায় টোটাল গাছের সংখ্যার একদম সরজমিনে তার প্রত্যেকটা জরিপ করা হবে। যেরকমভাবে মানুষ গোনা হয় সেরকমভাবে গাছ গোনা হবে। প্রত্যেকটি গাছের জন্য প্রত্যেকটি মানুষকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। এই রকম একটা পৃথিবী যদি আমরা খুব তাড়াতাড়ি এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে জীবন এবং আমার ঠিক পরবর্তীকালীন জীবন, মানে আমার সন্তান এবং সন্তানের পরবর্তী যে সন্তান, এই যে মানব ধারা বজায় রাখার কিন্তু একটাই পদ্ধতি, আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে নেচারের জন্য আমাদেরকে নিজেকে সমর্পণ করা। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু রক ক্লাইম্বিংয়ের কোনো কাজ আলটিমেট অবজেক্টিভ অ্যাচিভ করে না। আপনারা কত টাকা সঞ্চয় করতে পারবেন, মানে বাবা মা ইত্যাদি সবাইকেই বলে হয়তো, সেটা হচ্ছে কত টাকা আপনার সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনার ছেলে অক্সিজেন কিনতে পারবে, সেটা আমার জানা নেই। আপনি প্রচুর রোজগার করতে পারেন, কিন্তু যে সময় অক্সিজেনটা কম হয়ে যাবে সেই সময় আপনার এই সময়ে জমানো অর্থ সেই অক্সিজেন এবং জল কেনার জন্য যথেষ্ট কিনা সেটা একবার ভেবে দেখুন। রথীন্দার বাড়ি আমি গেছিলাম, রথীন্দা যখন আমার কাছে অনুরোধ একবার রথীন্দার বাড়িটাই যেতে। মানে একটা আর্ট হাউস, মানে সেখানে কি নেই, মানে গেলে পুরো মন ভালো হয়ে যাবে। এবং এত গাছ আছে সেখানে, বৃষ্টির জলটাকেই কিভাবে খাওয়া যায়। বর্ষাকালটা যে কোনো জল ব্যবহার করতে, যখন বৃষ্টি পড়ে তখন অন্য কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না, তখন অনেক রকমভাবে জল সঞ্চয় করা যায়। মানে আমি খুব কৃপণ আর কি, এটা বোঝা যায়। সেটা হচ্ছে আমি জলও নষ্ট করতে চাই না, মানে একটুখানি জল, একটু বৃষ্টির জল পড়ে গেলে আমার খুব কষ্ট হয়। আমি খুব ভালো করে বুঝি, কারণ আমি চেন্নাইতে থাকি। হ্যাঁ, এই সেন্সেশনটা না, মানে আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম, তখন ও বলছে যে জানো তো ঘটনা হচ্ছে যে আমরা এরকমই, যতক্ষণ পর্যন্ত তুমি গুঁতিয়ে কাউকে বলবে শোনো কালকে থেকে আর জল পাওয়া যাচ্ছে না, তুমি দেখবে তার আগে পর্যন্ত কেউ জল নিয়ে ভাবতে শুরু করবে না। যখন ভাবতে শুরু করবে যে কালকে থেকে জল পাবো না, তুমি দেখবে যেটুকু জলের বাড়িতে ছিল 7 দিন চলে যাবে। ওদেরকে একটু চেঁচামেচি কেন করি? হ্যাঁ, আমি চেঁচামেচি কেন করি এটা বিচার করতে হবে। চেঁচামেচি কেন করি সেটা তো আমি সকালবেলা বললামই, যে ডিসিপ্লিন না থাকলে কিন্তু মানে আমাদের তো খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো জিনিস এখানে শিখে ফেলতে হয়, সেটা ডিসিপ্লিনটা মেনটেন করা খুব জরুরি হয়। তার থেকেও বড় কথা হলো ডিসিপ্লিনটাও শিখতে হয়। পাহাড়ে গিয়ে বা প্রকৃতির কাছাকাছি গিয়ে, প্রকৃতি খুব খামখেয়ালি জিনিস, খুবই খামখেয়ালি, তার কখন কি মুড হয় কেউ জানে না। হ্যাঁ, তো তার সেই খামখেয়ালের হাত থেকে বাঁচতে হলে নিজেদের খুব একটু সাবধানে সতর্ক থাকতে হয়, সেই জন্য ডিসিপ্লিন থাকতে হয়, সেই জন্য চেঁচামেচি করি, আর কোনো কারণ নেই। না আসলে সুমিত যেটা বলছে না, হ্যাঁ, মানে সুমিতের মতো এরকম ভার্সাটাইল পার্সোনালিটি মানে আমি আমার জীবনে খুব কম দেখেছি। আমি আসলে খুব গুণী লোক কম দেখেছি, কিন্তু আমার জীবনে দেখা অনেকগুলো গুণী লোকের মধ্যে ও পড়ে। হ্যাঁ, ও গান গাইতে পারে এবং অসাধারণ গান গায়। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে ও কিন্তু গান এত ভালোবেসে গায় না, ও বোধহয় সেই জন্য চর্চা করতে হয় না। আমি জানি না ওর বাড়িতে হারমোনিয়াম আছে কিনা, আমি জানি না যে ও রেওয়াজ করে কিনা রেগুলারলি। গান গাইতে কিন্তু সুর বলে হয় না, ভেতরটা গাইতে হয়। এই যে সুমিতের ভেতরটা গায় না, এটা কে দেখেছে, কে তার সংস্পর্শ পেয়েছে সেটা আমি জানি না। ও নাটক করতে পারে, সুমিত খুব ভালো কবিতা লিখে, হি ইজ এ গুড অরেটর, মানে ও যা সুন্দর কথা বলতে পারে, হ্যাঁ, অনেকেই পারে না। আচ্ছা, ইন্ট্রোডাকশন হয়ে গেল, আমাদের সবাইকে চিনে ফেলেছে মোটামুটি মনে হচ্ছে। মাঝ
বিভোর ভোলা চাঁদ তোমায় দোলা কে দেবে কে দেবে কে দেবে ও চাঁদ তোমায় দোলা। সামনে একটা আলোর রেখা দেখতে পাচ্ছি আমরা। রাত 12টা বেজে গেছে এখন। আলোর রেখাগুলো দেখে কি মনে হচ্ছে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি বলু বলু শুনছি। সামনের পাহাড়টা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পাহাড়টা জ্বলছে। আমরাও যাব। আমরা অযোধ্যা রেঞ্জের হাইস্ট পিক গজাবুরুর কাছেই আছি। এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা জঙ্গলের পাহাড়ের গাছগুলো আস্তে আস্তে পুড়ছে।